This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ 150 মিনিট নন স্টপ বুলেটিন দুপুর 1:30 থেকে শুরু হয়েছে ঘড়ির কাঁটা দুপুর 2টা মানেই শুভজিৎ ফুল এন্ড ফাইনাল আর এই মুহূর্তের বড় খবর এবার বাণিজ্য পাকিস্তানকে জবাব ভারতের পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ পাক পণ্য প্রত্যক্ষ পরোক্ষ আমদানিতে নিষেধাজ্ঞা পাক পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রকের তরফে ডিটেইল নেব সুমন কিন্তু আর কোনো ব্যবসা করবে না এবং পাকিস্তান থেকে যা যা আমদানি হতো সেই আমদানি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করা হচ্ছে এটা কিন্তু ভারত তার ট্রেড পলিসিতে সিদ্ধান্তটা নিয়েছে 2019 সালে পুলওয়ামা অ্যাটাকের পরেও কিন্তু ভারত ব্যবসায় কাটছাট করেছিল তবে একেবারে সম্পূর্ণ আমদানি কিন্তু ভারত বন্ধ করে দিচ্ছে অর্থাৎ পাকিস্তান ভারতে কিছু রপ্তানি করতে পারবে না ফলস্বরূপ পাকিস্তান কিন্তু বিরাট ক্ষতির মুখে পড়বে এবং ভারত কিন্তু আগে ডিপ্লোম্যাটিক স্ট্রাইক করেছে তারপর ফিনান্সিয়াল স্ট্রাইক করতে চলেছে তার মাঝখানে কিন্তু বিজনেস স্ট্রাইক করে দিল পাকিস্তানের উপর যেটা কিন্তু পাকিস্তানের কাছে একটা বড় বিপর্যয় ধন্যবাদ সুমন একেবারে নিঃসন্দেহে এই সিদ্ধান্তের পর তারা কতটা আবারও বিপাকে পড়বে কথা নতুন করে বলার অপেক্ষা রাখেন আমরা বারবার বলছি ভারত প্রস্তুত আর এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও হুঙ্কার দিয়েছেন হ্যাঁ নাম না করে পাকিস্তানকে তুলোধনা করেছেন নরেন্দ্র মোদী এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই হুঙ্কার নিঃসন্দেহে সব থেকে বড় প্রাসঙ্গিক সীমান্তের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই ভারত চালিয়ে যাবে অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসিয়ে এই হুঙ্কার দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে মানবতার জন্য বড় বিপদ হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা বদ্ধপরিকর ভারত প্রস্তুত বলেছেন প্রধানমন্ত্রী मानवता के लिए सबसे बड़ा खतरा है पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसो और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया वी आर कमिटेड टू टेक फर्म एंड डिसिसिव एक्शन अगेंस्ट टेररिस्ट and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. একের পর এক ডিপ্লোম্যাটিক স্ট্রাইক জলপথে পাকিস্তানকে নো এন্ট্রি ভারতের আরো একটা বড় খবর পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হলো ভারতের বন্দর ইসলামাবাদকে পরপর কূটনৈতিক প্রত্যাখ্যান দিল্লির আর ভারতের বন্দর ব্যবহার করতে পারবে না পাকিস্তান আরো বেকায়দায় পড়লো ইসলামাবাদ বড় খবর নিঃসন্দেহে জলপথে পাকিস্তানকে নো এন্ট্রি ভারতের পাকিস্তানের জন্য বন্ধ করা হলো ভারতের বন্দর ইসলামাবাদকে পরপর কূটনৈতিক প্রত্যাখ্যান দিল্লির আর ভারতের বন্দর ব্যবহার করতে পারবে না পাকিস্তান আরো বেকায়দায় পড়লো ইসলামাবাদ কূটনৈতিক স্তরে একের পর এক সার্জিক্যাল স্ট্রাইক সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ সমস্যা কি মানে কি সমস্যায় পড়বে পাকিস্তান দেখো ডিরেক্টর জেনারেল অফ শিপিং মুম্বাই তাদের তরফে যে চিঠি প্রকাশ্যে আনা হয়েছে তাদের বলা হয়েছে যে পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ এবার থেকে ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না অর্থাৎ পাকিস্তানের পতাকা থাকা যদি কোনো জাহাজ ভারতীয় বন্দরে যদি প্রবেশ করতে না পারে তাহলে বাণিজ্যিক দিক থেকে পাকিস্তানকে অনেকখানি ধাক্কা দেওয়া যাবে তেমনটাই মনে করছেন ভারতীয় কূটনৈতিক বিশেষজ্ঞরা একই সঙ্গে যেরকম পাকিস্তানের পতাকা থাকা কোনো জাহাজ যেমন ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না ভারতেরও কোনো জাহাজ পাকিস্তানে যেতে পারবে না সে কথাও জানিয়ে দেওয়া হয়েছে এটা যেমন একটা স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে অন্যদিকে পাকিস্তানের যে সমস্ত পণ্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভারতে কোনোভাবে আমদানি করা যাবে না সেটাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রক তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তার কারণ মনে করা হচ্ছে যে পুলওয়ামা হামলার পরপরই সিমেন্ট আকরিক লৌহ সহ যে সমস্ত পণ্য ফল পাকিস্তান থেকে আসতো তা অনেকখানি কমিয়ে আনা হয়েছিল
এবং তখনই কিন্তু পাকিস্তান থেকে সরাসরি যে সমস্ত পণ্য সেগুলো যে আমদানি করা যাবে না সে কথা জানিয়ে দেওয়া হয়েছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের বাণিজ্যের সম্পর্ক তলানিতে থেকে তারপরও দুবাই হয়ে প্রত্যক্ষভাবে অনেক সামগ্রী যার মধ্যে পোশাক রয়েছে আর সেই সমস্ত সামগ্রী আমাদের ভারতে প্রবেশ করত, সেই জায়গার থেকে দাঁড়িয়ে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়ে দিয়েছে সেটাও আর করা যাবে না। ফলে চারদিক থেকে পাকিস্তানকে নাস্তানাবুদ করতে এই কৌশল নেওয়া হচ্ছে ভারতের তরফে। শুভজিৎ, ধন্যবাদ সৌরভ। অন্যদিকে জল স্থল আকাশ তিন জায়গাতেই যে কোনো জায়গা থেকে প্রত্যাঘাতে ভারত প্রস্তুত। শত্রুপক্ষকে ধ্বংস করতে রাফালে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ে দিয়েছে ভারত। বুঝতেই পারছেন শক্তি কত গুণ বেড়ে যেতে পারে, কত রকম এই পরিস্থিতিতে এই মুহূর্তে পাকিস্তানকে সব রকম জবাব দিতে, কারণ পাকিস্তানের স্বভাব বদলাবে না, তাদের জবাব দিতে ভারত প্রস্তুত। ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইলের ওজন 1.3 থেকে 1.4 টন, 250 কিলোমিটার দূর থেকে নিশানা করতে পারে, নিখুঁত নিশানায় শত্রুকে ধ্বংস করতে সক্ষম এই ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি, বাইরে থেকে রয়েছেন, প্রত্যেকে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, স্বাগত আপনাকে। রয়েছেন অবসরপ্রাপ্ত বায়ু সেনাকর্তা আর কে দাস, স্বাগত। এবং রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আর্যবাবু আপনাকেও স্বাগত। আর্যবাবু আপনাকে দিয়ে শুরু করি। আর্যবাবু, আমি দেখছিলাম যে উড়ি হামলার পর 11 দিনের মাথায় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক, তারপর আমাদের সেনাদের ওপর হামলা হলো, তার ঠিক 12 দিনের মাথায় হয়েছিল এয়ার স্ট্রাইক, আজকে 11 দিন হয়ে গেল, পরপর দেখছি ডিপ্লোম্যাটিক স্ট্রাইক চলছে। কতটা ভাতে মারা গেল? দেখুন, এই ডিপ্লোম্যাটিক স্ট্রাইক দিয়ে কিছু হবে না, আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি। কেননা আসিম মনির যে কাজটা করেছেন এটা তো মাস্টার মাইন্ড আসিম মনির, উনি এর রিপারকাশনস কি কি আছে সেগুলো জেনেই করেছেন। আজকে যেটা ভারত করছে সেটা খুব একটা পজিটিভ সাইন নয়, আমি দুঃখিত এটা বলতে। আজকে যে এটা কিন্তু আমাদের ভারতের যে নাগরিকরা তাদের মোরালে কিন্তু হিট করছে, একটা সেলফ কনফিডেন্স বলে ব্যাপার আছে সেটাতে হিট করছে। এখানে কিন্তু ভারতকে ইনিশিয়েট করতে হবে আক্রমণটা। এখানে যখন আপনার এই বাণিজ্য তরী পাকিস্তানের আসা বন্ধ করে দেওয়া, এগুলোতে পাকিস্তানের কিচ্ছু যাবে আসবে না বলতে, পাকিস্তানের সেনাবাহিনী কিচ্ছু যায় আসে না। ওরা ওখানে আটার জন্য আপনার মারামারি করে রাস্তায় জনতা, আর পাকিস্তানের সেনাবাহিনীর লোকেরা আমেরিকায় আশ্রয় পায়, আমেরিকায় ফুর্তি করে এবং আমেরিকায় তাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, আমেরিকা ব্রিটেন এই সমস্ত জায়গায়। ভারতকে আমেরিকার ব্রিটেনকে ওয়ার্নিং দিতে হবে যে তোমরা যদি এদেরকে আশ্রয় দাও তাহলে উই উইল মানে আমরা তোমাদেরকেও কোলাবোরেটর হিসেবেই ট্রেড করব, সেটা একটা। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনার ভারতকে ইনিশিয়েট করতে হবে, ইনফ্যান্ট্রি ইনিশিয়েট করতে হবে, ভেতরে ঢুকতে হবে। আর আপনার এই যে এয়ার স্ট্রিপ গুলো করা হয়েছে, এই এয়ার স্ট্রিপ গুলো ইউজ করতে হবে ঠিকভাবে, সঠিকভাবে, বিকজ এই এয়ার স্ট্রিপ। আর্যবাবু, আপনাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমরা একটা এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি, দর্শকরা এই মুহূর্তে দেখছেন শুভজিৎ, রাফালের ছবি দেখাচ্ছি। দেখো মহড়াটা একবার দেখো, থরহরি কম্প হয়তো পাকিস্তানের। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, হ্যাঁ শুভজিৎ বলো। একদমই তুমি যেরকম বললে থরহরি কম্প, আরো এই ইনফরমেশন গুলো তাদের কম্পন বাড়িয়ে দিয়েছে, কারণ তারা যখন জানতে পারছেন, এখনো আপনি আগে আমরা করছি কারণ ভারত সহবত জানে, তারা যখন জানতে পারছেন এই যে রাফালের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ে গিয়েছে, ফলে তারা বুঝতে পারছেন এর সঙ্গে তাদের আতঙ্কের পরিধিও কতটা বেড়ে যাচ্ছে। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন, আপনার কাছে আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত এই ইনফরমেশনটা, এই যে রাফালের সঙ্গে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল জুড়ে গিয়েছে, এতে যতটা আরো শক্তিশালী হয়ে উঠলো, যতটা শক্তি বাড়লো ভারতের, এটা এই মুহূর্তে পাকিস্তানের জন্য কতটা নতুন আতঙ্কের কারণ, আর এর সফলতার দিক থেকে আপনি কি বলবেন? দেখো, পাকিস্তানের জন্য তো আতঙ্ক আগেই ছিল, এখন আতঙ্কটা আরো 5 ডিগ্রি বেড়ে গেল। ব্রহ্মোস মিসাইল এটা হচ্ছে ইন্ডিয়ান আর রাশিয়ার সাথে তৈরি করা, এবং এই যে ব্রহ্মোস মিসাইল, এটার যে দূরত্ব এটা হচ্ছে 290 কিলোমিটার। এর আগে যে রাফালের মধ্যে অন্য যে আমাদের ছিল যে মিসাইল গুলো ছিল, এক্সোসেট মিসাইল ফ্রেঞ্চ তৈরি করা, সেটা ছিল প্রায় 90 কিলোমিটার ডিস্টেন্স। মানে আগে ছিল 90, এখন 250 কিলোমিটার দূর থেকে নিখুঁত আঘাত হানতে পারবে, এই ডিফারেন্সটা।
হাইপার সুপারসনিক মিসাইল। এটা কমান্ড গাইডেন্স পাইলটের থেকে এটা যখন নাকি এটা পাঠানো হয়, এটা যখন ছোড়া হয়, একদম প্রেসিশন গাইডেড মিসাইল গিয়ে টার্গেটকে একদম আক্রমণ করে একদম ধ্বংস করিয়ে দিয়ে দেয়। তো আর এটা যে ধ্বংস যে করতে পারে, এটার ক্ষমতা অনেক বেশি। ইট ইজ নট অনলি মেন্ট ফর একটা ছোট টার্গেট, একটা পুরো মানে বিরাট জায়গাকে লক্ষ্য করে ইট ক্যান ডেস্ট্রয় দ্য টার্গেট। প্রথম কথা, আমাদের কাছে সুখয় 30-তে ব্রহ্মোস এনজি হচ্ছে নিউ জেনারেশন। এই মিসাইল অলরেডি আমরা কেপেবল করে নিয়েছি উইথ সুখয় 30, এবং এখন আমরা তেজসের সাথেও অলরেডি করে নিয়েছি। এখন মেইন জিনিস হচ্ছে উইথ রাফায়েল আমরা এটা একটা নতুন প্রযুক্তি করে উইথ ডেসন্ট এভিয়েশন, যেটা ফ্রান্সের সাথে আমরা যেখান থেকে এসছে রাফাল। বুঝতে পেরেছি। অর্থাৎ এই মুহূর্তে আপনি যেরকমটা আমাদের বুঝিয়ে বললেন যে আর আগে ছিল 90 কিলোমিটার, এখন 250 কিলোমিটার থেকে নিখুঁত এখানে আঘাত হানতে তারা সক্ষম। ফলে নিঃসন্দেহে থরহরি কম্প। শুভজিৎ, এক্ষেত্রে কিন্তু আরো একটা তাদের ভয়ের কারণ অনেকাংশে বেড়ে গেল, তারপরেও তাদের হম্বিতম্বি বোধহয় বন্ধ হবে না। একদমই তাই। আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আরো একটা বড় খবর, আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আরো 300 প্রলয় ক্ষেপণাস্ত্র কিনছে ভারত। আরো শক্তিশালী ভারতীয় বায়ুসেনা। ভারতের হাতে ইতিমধ্যে আছে পৃথিবী 1 থেকে 3, যার রেঞ্জ 100 থেকে 350 কিলোমিটার। সবচেয়ে দূরপাল্লার মিসাইল অগ্নি 1 থেকে 4 সিরিজের মিসাইলের রেঞ্জ 700 থেকে 3000 কিলোমিটার। অগ্নি 5 এর পাল্লা 5000 কিলোমিটার। তথ্যগুলো দেখুন একবার। SLSM এর রেঞ্জ 3000 কিলোমিটার। ব্রহ্মোস মিসাইল 250 থেকে 300 কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষকে ধ্বংস করতে পারে, যা সব থেকে ক্ষিপ্ত এবং ধ্বংসাত্মক। অন্যদিকে নির্ভয়ের রেঞ্জ 700 থেকে 1000 কিলোমিটার। K4 সাগরিকার রেঞ্জ 750 কিলোমিটার। কর্নেল চৌধুরী, আপনার কাছে যাই। আমরা তো তথ্যগুলো দিয়ে যাচ্ছি, পাশাপাশি আরো একটা তথ্য জানিয়ে রাখি। পাকিস্তানে গৃহযুদ্ধ চলছে। বালোচ আর্মি ইতিমধ্যেই একটি শহর দখল করে নিয়েছে। সেখানে পাকিস্তানের আর্মি যারা ঢুকে পড়েছিল তাদেরকে ঘিরে নিয়েছে। 4500 পাকিস্তানি সেনা তারা রিজাইন করেছে, 250 জন অফিসার রিজাইন করেছে। এই অবস্থায় পাকিস্তান কতটা সাহস দেখাতে পারে? এখন আপনারা তো প্রত্যেকটা ভাবেই প্রত্যেকদিন আমরা দেখছি, যেটা লাইন অফ কন্ট্রোলে উত্তর এবং পশ্চিমে যেরকম ভাবে ভারত একটু নেড়ে চড়ে উঠেছে, পাকিস্তানের কি অবস্থা, এবং যেটা আপনি ঠিকভাবে আনলেন, 250 অফিসার এবং মোর দ্যান অ্যাবাউট 1500 অফিসার 1500 জওয়ান অলরেডি রিজাইন করে দিয়েছে। এইটা নিয়ে তো একটা অলরেডি আলোড়ন সৃষ্টি হচ্ছে, এবং আমরা আনকনফার্ম সোর্স থেকে জানতে পেরেছি যে কিছু অফিসার পালিয়েও গেছে। মানে লাহোর এবং ইসলামাবাদ যাদের ভিসা ছিল তারা অলরেডি পালিয়ে গেছে। তাদের আমরা ভারতীয় কথায় সামরিক বাহিনীতে ভাগড়া বলি, মানে যখনই বিপদ দেখেছে পিঠ দেখি পালিয়ে গেছে। এটাই পাকিস্তান আর্মি। এবং পাকিস্তান আর্মির যে সেনার যে মনোবল আজকে তলান্নিতে চলে গেছে। এবং আমরা দেখতে পেরেছি যে আসিম মুনি, যিনি এটাকে পুরো প্ল্যান করেছে, এক্সিকিউট করেছে, তার 3 দিন আগে এই পেহেলগাঁও 22 তারিখে 3 দিন আগে যে উনি পাকিস্তান এক্সপার্টদের যে কথা বলেছিল, ঠিক 3 দিন পরে সূক্ষ্মভাবে ধর্ম নিয়ে একটা এবার প্রথমবার দেখলাম পেহেলগাঁওয়ে আমাদের 26 জন যারা ঘুরতে গেছিল পর্যটকদের মারা হলো, এবং আমাদের ভারতের মাটি তাদের রক্তে লাল হলো। এবং আর্যবাবু ঠিক বলেছেন, 140 কোটি মানুষ যেভাবে ডিপ্লোম্যাটিক স্ট্রাইক দেখছি, নিশ্চিতভাবে ভালো বাণিজ্যিক ভাবে আটকানো হয়েছে। কিন্তু ভারতবাসী হিসেবে, যদিও অনেকে আমরা বারবার বলি এটা T20 ম্যাচ না, ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ না, তো এটা আমাদের রেসপন্সিবল ভাবে কথা বলতে হবে। তবুও আমরা যেখান থেকে উৎপত্তি হচ্ছে, যে প্রধানমন্ত্রী যেটা বললেন, যেখান থেকে এই জঙ্গি সংগঠন মুরিদকে, ভাওয়ালপুর, মুজাফরবাদ, লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদ, এদের তো গুড়িয়ে দিতেই হবে এক। এবং পাকিস্তানের সামরিক বাহিনী, এই আসিফ মুনির এবং ISI যারা এ প্ল্যান করছে, তাদের একবার একটা ঝটকা ভারতবর্ষকে দিতে হবে। যদিও জানি এটার জন্য আমরা ইকোনমিক ভাবে, যদি পাকিস্তান তো এমনি ভিখারি, ভারত সেই জায়গায় নয়, আমরা কিছুটা হলেও 140 কোটি মানুষ যারা এই রিভেঞ্জ চাইছে, যারা এটা একটা রেসপন্স চাইছে ভারতবর্ষে, তারা আমি নিশ্চিতভাবে যে ইকোনমিক একটা হার্ডশিপ আসবে, আমরাও প্রত্যেকে হাসি মুখে সে হার্ডশিপ নেব, এবং পাকিস্তান ওয়ান্স ফর অল এটাকে আমাদের শেষ করে দিতে হবে। সঙ্গে থাকুন।
এত কিছু পরিস্থিতির মধ্যেও শুভজিৎ, কাশ্মীর পরিস্থিতিতে সীমান্তে বাংলাদেশের কিন্তু উস্কানি থেমেনি। তারাও তাদের স্বভাবে তাদের ওই বেয়াদবি, সব রকম বেয়াদবি দেখিয়ে যাচ্ছে। আর এই বেয়াদবি মোকাবিলায় বাংলাদেশ সীমান্তে বাড়তি নজরদারি, রেলপথ সুরক্ষিত রাখতে জয়েন্ট অপারেশন আরপিএফ, জিআরপি, বিএসএফ এর সীমান্তে টানা নজরদারি চলছে। কোন রকম বেয়াদবি ভারত বরদাস্ত করবে না। রেলপথের যে কোনো নাশকতা রুখতে চূড়ান্ত তৎপরতা। ছবিটা একবার বিস্তারিত জানবো। আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রসেনজিৎ, জানতে চাইবো যে এই যে লাগাতার বেয়াদবি, সেই বেয়াদবি মোকাবিলায় এখনো পর্যন্ত কি কি নজরে আসছে, ভারতের কি কি পদক্ষেপ নজরে আসছে? দেখো, ভারতের আকাশে এই মুহূর্তে রাফায়েল উঠছে, মিগ উঠছে, কাশ্মীর সীমান্তে ভারতীয় সেনা, ইন্ডিয়ান আর্মির পাশাপাশি ইন্ডিয়ান এয়ারফোর্স, জলপথে ইন্ডিয়ান নেভি সবাই কাজ করছে। ধারে ভারে ভারত বুঝিয়ে দিচ্ছে যুদ্ধ করতে এলে সবক শিখতে হবে পাকিস্তানকে, যেভাবে আগে অতীতে বারবার হেরেছে। কিন্তু পাকিস্তানের হম্বিতম্বি কমছে কই? বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলোর ইনপুট দিচ্ছে সোজাসুজি যুদ্ধ করতে গিয়ে নাস্তানাবু হতে পারে পাকিস্তানকে। তা বুঝতে পেরেই চোরাগুপ্তা হামলা ছক করছে পাকিস্তান এবং আইএসআই বা তাদের যে সহযোগী মিত্র জঙ্গি সংগঠনগুলো। একদিকে যেমন লস্কর তাদের লোক নিয়োগ করছে, তেমনি সহজভাবে সহজ বুদ্ধি তাদের কাছে কি বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করা, যে সীমান্তকে ব্যবহার করে সীমান্তর এপারে সহজ টার্গেট করা হতে পারে ভারতীয় রেলকে। আর ঠিক সেই কারণেই কিন্তু অগ্রিম সতর্কতামূলক পদক্ষেপ চিহ্নিত করা হয়েছে এমন সেই জায়গাগুলো, যে জায়গাগুলো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী, যেখানে রেলের ট্র্যাক রয়েছে, যে ট্র্যাক ব্যবহার করে যাত্রীবাহী ট্রেন চলাচল করে। কারণ ভারতের আশঙ্কা। প্রসেনজিৎ আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিশেষজ্ঞ আর্য ঘোষ। আমি আর্যর কাছে একবার যাব। আর্য, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে এখন যা পরিস্থিতি, কাশ্মীরের এই পরিস্থিতি ভারত মোকাবিলা প্রস্তুত আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। গোটা বিশ্ব জেনে গিয়েছে ভারত কতটা কিভাবে প্রস্তুত। এই মুহূর্তে বাংলাদেশের এই ধরনের বেয়াদবি, মানে বাংলাদেশ কি তাহলে পরিস্থিতির কারণে দোষর ভাবছে? ভারত তো এই দোষর মোকাবিলা করতে প্রস্তুত। আপনার কি পর্যবেক্ষণ, কি বলবেন? আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি, তার আগে একটা জাস্ট আমি অ্যাড করে দিই ব্রহ্মোস সম্বন্ধে। ব্রহ্মোস হচ্ছে ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, ডেঞ্জারাস মিসাইল। এবং আমাদের যেটা আঘাত করতে হবে সেটা হচ্ছে মিলিটারি টার্গেটস গুলোতে। জিএইচকে রাওয়ালপিন্ডি উড়িয়ে দিতে হবে। যত এইখানে আমি কালকে একটা অন্য চ্যানেলে এটা আলোচনা করছিলাম, ওদের যে সোর্স অফ ফান্ডিং তার মধ্যে কিন্তু এই মিলিটারি হচ্ছে সব থেকে বড়। মিলিটারি যত অ্যাসেটস আছে পাকিস্তানি মিলিটারি, সেটা উড়িয়ে দিতে হবে। সেই জন্য ওদের নেভাল বেস, মিলিটারি বেস, এয়ারফোর্স বেস, এগুলো আমাদেরকে রেজ করতে হবে, মানে একদম উড়িয়ে দিতে হবে। এবং জিএইচকিউ রাওয়ালপিন্ডি পর্যন্ত এবং ওদের যে নিউক্লিয়ার সাইটস গুলো আছে সেগুলো পর্যন্ত আমাদেরকে অ্যাটাক করতে হবে। এটা ছাড়া আমরা ওই সাল জন্ম ধরেও আমরা কিন্তু পাকিস্তানের হাত থেকে নিষ্কৃতি পাবো না। অ্যাবসলিউটলি, আমরা তো প্রস্তুত, আমরা বারবার জানছি এবং সেই পরিস্থিতিও আমাদের বলছে। কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে তারা তাহলে কোন দিক থেকে কিসের আলো দেখছে, বা আদৌ কিছু দেখছে? তাদের এহেন আচরণ কেন? তাদের আচরণটা হচ্ছে এটাই, এটা হচ্ছে আপনার মানে বেসিক্যালি ওরা এখানে সাহসটা পাচ্ছে চায়নার কাছ থেকে। এবং তার মধ্যে কিন্তু আপনারা অবাক হবেন না, আমি যেটা বলছি সেটা মিলিয়ে নেবেন পরে। আমেরিকা এবং ব্রিটেন এবং টার্কি এদেরকে কোভার্টলি সাপোর্ট করছে নানান ধরনের জিনিস দিয়ে। 7খানা টার্কির মিলিটারি এয়ারক্রাফট এসে নেমেছে, তাতে আপনার মিলিটারি সরঞ্জাম আছে। এবং টার্কি যে আপনার এমপি আলী শাহিন, তিনি বলেছেন যে পাকিস্তান হচ্ছে রেড লাইন, ইন্ডিয়া যেন সেই রেড লাইন ক্রস না করে। তো ওর ডেলিগেশন, মিলিটারি ডেলিগেশন এসছে। এবারে বাংলাদেশের কথা আসছি। বাংলাদেশে ফজলুর রহমান অবসরপ্রাপ্ত সেনাকর্তা, তিনি বলেছেন যেটা আমি এতদিন ধরে বলে আসছি 5-6 মাস ধরে, যে চায়নাকে সঙ্গে নিয়ে ভারতকে ভাগ করে দিতে হবে, টুকরো করে দিতে হবে। এবং নর্থ ইস্টের ওপরে আমি বারবার বলছি আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। এখানে আপনার স্লিপার সেলস, এনআইএ, ডিআইজি সবাই এসেছেন, ভিজিট করে গেছেন বা হয়তো আরজু বাবু একটু আপনাকে থামাচ্ছি। আরো একটা বড় খবর ব্যাক টু ব্যাক। ভারত পাক যুদ্ধ আবহর মধ্যেই চীনের পাক প্রীতি, পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিল চীন। বড় খবর, পাকিস্তানকে PL-15 ক্ষেপণাস্ত্র দিল চীন। ভারতের সঙ্গে এলওসিতে উত্তেজনার আবহেই এই ক্ষেপণাস্ত্র। পাক চীনকে মুখের ওপর জবাব দিতে তৈরি ভারতের ব্রহ্মোস মিসাইল। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখো, যেরকম ভারত নিজেদের আর্সেনালের মধ্যে নিজের ইনভেন্টরিতে নতুন নতুন ওয়েপন সিস্টেমস নিচ্ছে, ব্রহ্মোস মিসাইল,
ব্যারাক মিসাইল ইসরায়েল থেকে, আপনি এখন কিন্তু বলেননি, ব্যারাক মিসাইল কিন্তু আমার মতে একটা বিরাট একটা জায়গা নেবে যুদ্ধ লাগার পরে। তো ব্যারাক মিসাইল, এছাড়া আমরা বিভিন্ন রকমের প্রযুক্তি দেশের তৈরি করা এবং বাইরের থেকে আমরা ওয়েপন সিস্টেম নিচ্ছি। তো একইভাবে পাকিস্তান, এবার পাকিস্তানের কাছে আমেরিকা ওদের আর কোনো ওয়েপন সিস্টেম দিচ্ছে না, তো ওদের কাছে অনলি অপশন ইজ চায়না এই মুহূর্তে, আর বোধহয় অল্প ক্ষেত্রে টার্কি। তো ওরাও যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, আর দুই ইন্ডিয়া এন্ড পাকিস্তান বোথ আর গেটিং রেডি ফর দ্য ওয়ার। তো পাকিস্তান নিজেকে আর্ম করছে উইথ চাইনিজ বিল্ড ওয়েপন্স। ওরা মিসাইলের ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া থেকে অনেকটাই পিছিয়ে, তো এর জন্য ওরা এখন চায়না থেকে এই মিসাইল সিস্টেমটা নিয়েছে। ওদের কাছে যেগুলো যে ওয়েপন গুলো শাহিন, গৌরী এগুলো যেগুলো ছিল, দে আর নাও আউটডেটেড। ওগুলো প্রায় অনলি 200 কিলোমিটার্স, আর নাম্বার অফ মিসাইল সিস্টেম আমাদের থেকে অনেকটাই কম। বেশ, আমরা আলোচনা শেষ করব। কর্নেল চৌধুরী, আপনাকে দিয়ে আপনার কাছ থেকে আপনার মতামত এই বিষয়ে জানতে চাইবো। আপনি যেটা বললেন, মেজর জেনারেল ফজলুর রহমান বলেছে যে চায়নার সঙ্গে যখন উত্তর এবং পশ্চিমে আমরা অলরেডি আইবল টু আইবল কন্ট্যাক্ট, বলছে 7 সিস্টার্স নাকি ওরা চায়নার সঙ্গে নিয়ে নেবে। একটা অলিক স্বপ্ন ওরা দেখছে, মুঙ্গেরি লাল কি হাসিন স্বপ্নে। এই 9 মাসে অন্তর্বর্তী সরকার ইউনিস এসে একটা বেলুনের মতন ফুলে গেছে, শুধু একটা পিন আমাদের মারতে হবে যাতে হাওয়াটা বেরিয়ে যায়। এটা যেমন একদিক, তবে আমাদের সতর্ক থাকতে হবে পূর্ব দিকে, যে এই জঙ্গি সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। আইএসআই, হামাস লিঙ্ক আছে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নিশ্চিতভাবে একটা রেড কার্পেট দিয়েছে। পূর্ব এবং পূর্বাঞ্চল যতগুলো 7 সিস্টার্স, উই হ্যাভ টু বি কেয়ারফুল। বাট আমি সবাইকে আশ্বাস দিতে পারি যে মিসাইল সিস্টেম নিয়ে কথা হচ্ছে, আমাদের এয়ার টু এয়ার মিসাইল, সারফেস টু এয়ার, ম্যানপ্যাক মিসাইল আছে, এয়ার ডিফেন্স সিস্টেম আছে। এই সমস্ত আমরা কয়েকটা মিসাইল নিয়ে শুধু সামনে আলোচনা করলাম। We have a plethora of missile system, যেটা মানুষের মানে ভারতবর্ষে যদি লোক জানে তাহলে আরো বেশি আশ্বাস বাড়বে। সেটা নেভির যেরকম আছে, এয়ার সিস্টেম যেমন আছে, ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল সিস্টেম যেমন আছে, বিভিন্ন রেঞ্জের আছে। তো দরকার হলে আমাদের লাইন অফ কন্ট্রোল ক্রস করতে হবে না, তার আগেই ডিপ পেনিট্রেশনের যে অ্যাসেট গুলো পাকিস্তানের আছে, অথবা করাচি বন্দর 71-এ যেমন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এখন গোয়াদার করেছে চায়না, আর একটা পোর্ট বানিয়েছে বালুচিস্তান। পোর্ট করাচি আর গোয়াদার এটাকে জ্বালিয়ে দেওয়ার, শেষ করে দেওয়ার মতন ভারতের সেই অস্ত্রও আছে। আর আমরা লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডার না ক্রস করেও ওদের ডিপ পেনিট্রেশন অ্যাসেট যতগুলো আছে, যেমন হেডকোয়ার্টার্স অফ মিলিটেন্ট, তেমনি আমাদের অ্যাসেট, আর অ্যাসেট গুলো আমি পরিষ্কার ভাবে ক্যামেরার সামনে বললাম না, সেগুলোও গুঁড়িয়ে দেওয়ার মতন ভারতের কাছে ক্ষেপণাস্ত্র আছে। বেশ, অসংখ্য ধন্যবাদ তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। অন্যদিকে পশ্চিমে পাকিস্তান সীমান্ত যখন উত্তপ্ত, ভারতের ভীতি নেই, তার কারণ শুভজিৎ, ভারত সবসময় প্রস্তুত। পূর্বে সেদিকে যদি লক্ষ্য রাখি আমরা, বাংলাদেশ সীমান্তেও নজরদারিতে কোনো রকম ত্রুটি রাখেনি বিএসএফ। ছবি তাই বলছে, পাকিস্তানের এখন কাছের বন্ধু হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু এই অবস্থায় বাংলাদেশের দিক থেকে জঙ্গি কার্যকলাপে যুক্তদের ঢোকানোর চেষ্টা হতে পারে, এমনটা জেনে এমন রিপোর্ট বিএসএফ এর কাছে আছে, এবং সেই কারণে এই মুহূর্তে এই নজরদারি। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সায়ন্ত, এই মুহূর্তে পরিস্থিতির চাপে বাংলাদেশ ভাবছে পাকিস্তান, বাংলাদেশ তারা বোধহয় দোসর হয়ে ভারতকে অ্যাটাক করতে পারবে, কিন্তু ভারত প্রস্তুত। এই মুহূর্তে ছবিটা কি দেখা যাচ্ছে, বিএসএফ এর তরফ থেকে কোন কোন পদক্ষেপ করা হয়েছে একটু জানতে চাইবো। একদমই, দেখো তোমাকে আমি কি পদক্ষেপ করা হয়েছে তার আগে তোমাকে দুটো বিষয় বলে রাখি, যে আইএসআই প্রধান, পাকিস্তান গুপ্তচর সংস্থার আইএসআই প্রধান, সে কিন্তু সম্প্রতি বাংলাদেশে ঘুরে গিয়েছে। এবং বাংলাদেশের কোন অংশে ঘুরে গিয়েছে? রাঙাপানি এলাকা, যে এলাকা চিকেন নেকের একদম কাছাকাছি, অর্থাৎ তারা চিকেন নেকটাকেই সম্পূর্ণ আঘাত করতে চাইছে। বাংলাদেশ কিন্তু কূটনৈতিকভাবে শুধু না, সামরিকভাবে এখন পাকিস্তানের অত্যন্ত কাছের বন্ধু হয়ে উঠেছে। আর এই বিষয়টি ভাবাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে। সেই কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কিন্তু এই যে টোটাল 5টা রাজ্যের উপর থেকে ভারত বাংলাদেশ সীমান্ত, এই 5টা রাজ্যে বাড়তি বাহিনী মোতায়েন করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে যে 441 কিলোমিটার অংশ রয়েছে, 441 কিলোমিটার অংশ যেখানে এখনো মতো কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, সেই এলাকাগুলো স্পর্শকাতর হয়ে উঠেছে। 112 কিলোমিটার সেখানেও কাঁটাতার নেই, কিন্তু সেটা হচ্ছে
জল সীমান্ত, কিন্তু 441 কিলোমিটার হচ্ছে স্থল সীমান্ত। সেখানে এখনো কাঁটাতার নেই। বিশেষ করে মালদা মুর্শিদাবাদ এলাকায় কিন্তু সবথেকে বেশি অরক্ষিত অংশ হিসাবে রয়েছে, যার উল্টো দিকেই চাপাই নবাবগঞ্জ, যেখানে সবথেকে বেশি জঙ্গিদের বা জামাতের আতুরঘর বলে বিবেচিত হয়। স্বাভাবিকভাবেই বিএসএফ এর কিন্তু গোটা এলাকায় নজরদারি যেমন বাড়িয়েছে, তেমনি ক্যামেরা বাড়তি ইনস্টল করেছে। একই সঙ্গে অর্থাৎ যত রকম ভাবে সম্ভব এই মুহূর্তে তাদের বেয়াদবি আটকানোর জন্য যত রকম ভাবে প্রস্তুতি সম্ভব, পদক্ষেপ সম্ভব, সেই মতো ভারত প্রস্তুত। ধন্যবাদ শান্ত। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, জাল পাসপোর্ট কাণ্ডে পাকিস্তান যোগ আগেই সামনে এসেছে। ধৃত পাক নাগরিক আজাদকে জেরায় আরো চাঞ্চল্যকর তথ্য ইডির কাছে। সূত্র কি বলছে, কি কি তথ্য পেয়েছেন ইডি আধিকারিকরা? সুপ্রিয় লাইভে রয়েছে। দেখো, এই আজাদ মল্লিক বেশ কিছুদিন আগেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়। সে বর্তমানে ইডি হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে ইতিমধ্যেই তদন্তকারীরা যে বিষয়গুলো জানতে পেরেছেন, 2013 সালে বাংলাদেশ থেকে ভারতে আসে এই পাক নাগরিক আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেন, এবং ভারতে আসার পর দীর্ঘ এই যে কয়েকটা বছর, এই সময়ের মধ্যে কিন্তু সে বহু বাংলাদেশি নাগরিককে ভারতীয় পরিচয়পত্র থেকে শুরু করে আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার কার্ডের মতন নথিপত্র তৈরি করে দিয়েছিল টাকার বিনিময়। আর সেক্ষেত্রে 1 থেকে 1.5 লক্ষ টাকা বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে নিতেন এই আজাদ হোসেন বা আজাদ মল্লিক। এবং শুধুমাত্র ভারতীয় পরিচয়পত্র বা প্যান কার্ড, আধার কার্ড নয়, তার পাশাপাশি ভুয়ো ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার কাজও কিন্তু করতেন এই আজাদ মল্লিক বা আজাদ হোসেন, এবং তার জন্য 2 থেকে 2.5 লক্ষ টাকা করে নিতেন। এবং এখনও পর্যন্ত আমরা ইডি সূত্রে যেটা জানতে পারছি যে এই আজাদ মল্লিক বা আজাদ হোসেন সে শতাধিক বাংলাদেশি নাগরিকদের জন্য এই ভুয়ো ভারতীয় নথিপত্র তৈরি করে দিয়েছিলেন এবং বহু নাগরিকদের কিন্তু ভারতীয় পাসপোর্টও তৈরি করে দিয়েছিলেন। এখন তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন যে কতজনের জন্যে, কত নাগরিকদের, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরি করে দিয়েছিলেন এই আজাদ মল্লিক, এবং সেই সমস্ত পাসপোর্ট পাওয়ার পর তারা এখন কোথায় আছেন, এবং এখনো পর্যন্ত যাদের নাম জানতে পেরেছেন, যাদের জন্য এই আজাদ মল্লিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছিলেন, তার বাইরে আরো কারুর জন্য তৈরি করে দিয়েছিলেন কিনা। আর এই আজাদ মল্লিক সে কিন্তু পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। সীমান্তে ভারত পাক যুদ্ধের টেনশন যখন অব্যাহত, এবং সেই আবহে পুলিশের জালে 7 বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার হাঁসখালী থানা এলাকার ঘটনা এটি। অভিযোগ 3 বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ, দালালদের সহযোগিতায় ভুয়ো নথি তৈরি করে কর্মসূত্রে ভারতের বিভিন্ন জায়গায় জাল বিস্তার করে এই অনুপ্রবেশকারীরা। আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করলে পুলিশের হাতে পাকড়াও এই 7 অনুপ্রবেশকারী। পুলিশের একাধিক অভিযানে শতাধিকেরও বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হচ্ছে মদতদাতা দালালদেরও। আচ্ছা, ভারতের হামলার ভয়ে জঙ্গিদের কি ইঁদুরের গর্তে লুকোচ্ছে পাকিস্তান? খালি করে দেওয়া হয়েছে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের লঞ্চ প্যাড। মাটির নিচে বাংকারে জঙ্গিদের লুকিয়ে রাখছে পাক সেনা। সাকারগড়, সুকমল, সোমানি লঞ্চ প্যাডগুলোতে রাখা হলো লস্কর জঙ্গিদের। প্রত্যেক লঞ্চ প্যাডে 10 থেকে 12 জন করে জঙ্গি রাখা হয়েছে, এমনটাই সূত্র বলছে। আইএসআই রাখছে। প্রত্যাঘাতের ভয়ে জঙ্গিদের সরিয়েছে পাক সেনা। মহারাষ্ট্রের শিরডি সাই বাবা মন্দিরে হুমকি ইমেল এসেছে বলে খবর পাওয়া যাচ্ছে। বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে সেই ইমেলে। শুক্রবার সকালে অজ্ঞাত পরিচয় একটি ইমেল আইডি থেকে মেল আসে। ডিটেল জানবো আমার সহকর্মী রক্তিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। রক্তিম, ইমেলে কি লেখা আছে, তারপর কি বন্দোবস্ত গৃহীত হয়েছে? ইমেলের বিষয়বস্তু হচ্ছে যে ইমেলে শিরডি সাই বাবার মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, কিন্তু ভেতরে আর কি কি রয়েছে সেটা কিন্তু বলতে নারাজ শিরডি থানার কর্তারা। ইতিমধ্যেই কিন্তু রোহিদাস মালি, শিরডি সাইবাবা মন্দিরের নিরাপত্তা আধিকারিক, তিনি ইতিমধ্যেই শিরডি থানায় কমপ্লেন লঞ্চ করেছেন, এবং এই ঘটনার পরে কিন্তু কিছুদিন আগে আমরা জানি পেহেলগাঁও ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু শিরডি সাইবাবা মন্দিরে কিন্তু নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। শুভদীপ। বেশ, ধন্যবাদ রক্তিম। এদিকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। নাম না করে পাকিস্তানকে তুলোধনা মোদির। সীমান্তে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলবে, অ্যাঙ্গোলার প্রেসিডেন্টকে পাশে বসে হুঙ্কার নরেন্দ্র মোদির। মানবতার জন্য বড় বিপদ সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদের মোকাবিলায় আমরা বদ্ধপরিকর বললেন প্রধানমন্ত্রী। आतंकवाद मानवता के लिए सबसे बड़ा खतरा है। पहलगाम में हुए आतंकी हमले में मारे गए लोगों के प्रति राष्ट्रपति लॉरेंसू
और अंगोला की संवेदनाओं के लिए मैं उनका आभार व्यक्त किया। वी आर कमिटेड टू टेक firm and decisive action against terrorists and those who support them. We thank Angola for their support in our fight against cross-border terrorism. গোটা বিশ্বের কাছে পাকিস্তানের অন্যতম পরিচয় হয়ে দাঁড়িয়েছে তারা সন্ত্রাসের মদতদাতা, আর এই সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে একজোট হচ্ছে বিশ্বের নানা দেশ। সন্ত্রাসবাদ ধ্বংসে এবার ভারতের পাশে সুইজারল্যান্ড। পেহেলগাঁও হামলার তীব্র নিন্দা সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোনে বার্তা সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী ইগনাসিও ক্যাসিসের। নিহতদের পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানিয়েছেন। ভারতের পাশে রয়েছে সুইজারল্যান্ড। যে কোনো রকম সন্ত্রাসমূলক পরিস্থিতি, ঘটনা, আচরণের বিরোধিতা করে ভারতের পাশে সুইজারল্যান্ড। এদিকে দেশের মাটিতে ক্ষোভ সামালে কূট কৌশল পাকিস্তানের। 5 মে পাক পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার পরিকল্পনা, ভারত বিরোধী বিদ্বেষে পালে হাওয়া টানার চেষ্টা, পেহেলগাঁও হামলায় নজর ঘোরানোর মরিয়া চেষ্টা, ভারতের গায়ে কালি ছেটানোর শিলমোহর আদায়ের চেষ্টা শরীফের। বিশেষ অধিবেশনে ভারত বিদ্বেষে আরো উস্কানির পরিকল্পনা রয়েছে কি? অন্যদিকে এলওসিতে ভারতের পরাক্রম, সে পরাক্রম দেখে ভয় পেয়ে গিয়ে এক প্রকার হম্বিতম্বি, ফাঁপা হম্বিতম্বি বটে। পাকিস্তানের হম্বিতম্বি এই মুহূর্তে সব ফাঁপাই। জল আতঙ্কে ভুগে পাক প্রতিরক্ষা মন্ত্রী নতুন হুমকি দিয়েছেন। কি বলছেন? সিন্ধু জলচুক্তি বন্ধকে অস্ত্র করে লম্ফজম্প দিয়ে তিনি বলছেন যে জলচুক্তি ভঙ্গ করলে দেখে নেওয়া হবে। খ্বাজা আসিফের এই আস্ফালন নিঃসন্দেহে হম্বিতম্বি বটে। সিন্ধু নদের জল প্রকল্প স্থগিত হয়ে যাওয়ায় পাকিস্তানের কি অবস্থা হয়েছে তা সবাই দেখতে পাচ্ছে। মূলত ত্রাহি ত্রাহি রব পাকিস্তানের মধ্যে। সাধারণ বাসিন্দারা কাঠগড়ায় তুলেছে পাক প্রশাসনকে। কেন বারবার জঙ্গিদেরকে পেছন থেকে মদত দিচ্ছে পাক প্রশাসন, সেটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তান সরকার, পাকিস্তান সেনাবাহিনীকে। এই অবস্থায় দাঁড়িয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ রীতিমতো লম্পঝম্প শুরু করে দিয়েছেন। দিশেহারা অবস্থা তা পাকিস্তান প্রশাসনের। তারা মূলত বলতে চাইছে এভাবে জল বন্ধ করা যায় না। এই প্রকল্প স্থগিত করা অর্থাৎ যুদ্ধ করা, আর সেদিকেই তারা হাঁটবে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন ভারতকে। যদিও ভারত সরকার নিজের সিদ্ধান্তে অনড়। তারা জানিয়ে দিয়েছেন সিন্ধু নদের জল প্রকল্প স্থগিত থাকবেই। দিশেহারা পাক প্রশাসন, এমনকি হম্বিতম্বি করেও কোনো লাভ হচ্ছে না, কারণ ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের কোনো কৌশলই তারা বুঝতে পারছে না। কূটনৈতিক স্তরে যে স্ট্র্যাটেজি এবং স্ট্রাইক করেছে ভারত সরকার, তাতে পাক প্রশাসনের কোমর রীতিমতো ভেঙে গিয়েছে। আর জল বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের কাঠগড়ায় এখন পাক বাহিনীর প্রধান অথবা পাক প্রধানমন্ত্রী। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা। আচ্ছা, একটা কথা বলুন তো, পাকিস্তানিরা কোন যুক্তিতে আমাদের এদেশে থাকবে? আমাদের করের টাকায় সব সুযোগ সুবিধা ভোগ করবে। সৌদি আরব 11 বছর আগে কড়া পদক্ষেপ করেছে। তথ্য দিচ্ছি, ভালো করে শুনবেন। সৌদি ছেলেরা পাকিস্তানি, বাংলাদেশি, বার্মিজ বা রোহিঙ্গা আর চাঁদ বা সুদানিজ মুসলিম মহিলাদের বিয়ে করতে পারবেন না। সে দেশে 2014 সালেই এই নির্দেশ কার্যকর হয়ে যায়। কিন্তু কেন? কারণ ভারতে যেভাবে ফ্যামিলি প্ল্যানিং করে অনুপ্রবেশ হয়েছে, সেটা সৌদি আরবেও হতে পারে। মক্কা মদিনা দেশের রাজ পরিবার সেটা বুঝতে পেরেছিল। ভারত সরকার নোটিশ না দিলে জানাই যেত না বিবাহসূত্রে বহু পাকিস্তানি মহিলা ভারতে বছরের পর বছর থাকছিলেন। সন্তান সন্ততিও হচ্ছিল। অসমর্থিত সূত্রের সংখ্যাটা ৮৩,০০০। এভাবে পরিবারকে বিচ্ছিন্ন করা কি ঠিক? কোনো মহল থেকে মানবিকতার খোঁচাও দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তব হচ্ছে ভারত আজ যে পথে হাঁটছে 10 বছর আগেই সেই রাস্তায় হেঁটেছিল মক্কা মদিনার দেশ সৌদি আরব।
কোন কোন দেশের মেয়েকে বিয়ে করা যাবে না। 2014 সালে বিবাহযোগ্য নাগরিকদের বলে দেয় সৌদি আরব। পাকিস্তান, বাংলাদেশ, চাঁদ ও মায়ানমারের মেয়েকে বিয়ে করা যাবে না, রীতিমতো নির্দেশ দিয়ে জানিয়ে দেয় সৌদি আরব সরকার। এই নিয়ে বৈষম্যের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রশ্নটা ধর্মের নয়, বৈষম্যেরও নয়, ভারসাম্যের। সৌদি আরব সরকার সূত্রে খবর, বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা ও সুদানিজরা কর্মী ভিসায় সৌদি আরবে যেত। এই 4 দেশের মানুষ পরিবারকেও সৌদি আরবে নিয়ে যেত। পরিবারের মেয়ের সৌদি ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সুযোগ খুঁজত তারা। আত্মীয়তার সূত্রে সৌদি আরবে থাকার সুযোগ নিতেই এই কৌশল। 2014 সালে সৌদি আরবে 4 দেশের মহিলার সংখ্যা ছিল 5 লক্ষেরও বেশি এবং সৌদির জনসংখ্যার 30% ছিল ওই 4 দেশের মানুষ। ভারসাম্যে প্রভাব পড়তে চলেছে বুঝতে পেরেই নির্দেশ জারি করে সৌদি আরব সরকার। কিন্তু সৌদি আরবে বসবাসকারী ভারতীয়দের বিরুদ্ধে এমন কোনো নির্দেশিকা জারি করা হয়নি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসলে পাকিস্তান কাঁপছে, মোদ্দা কথা পাকিস্তান কাঁপছে, ভারতের প্রত্যাঘাত দেখে ভয় কাঁপছে। যতই ফাঁপা আস্ফালন করুক না কেন, যুদ্ধের আশঙ্কায় ঘুম উড়ে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। কারণ সূত্র মারফত আমরা জানতে পারছি সেখানকার বাসিন্দাদের প্রয়োজনীয় খাবার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুতের সেই যে নির্দেশ, সেই নির্দেশ দিয়ে দিয়েছে প্রশাসন। মানে বুঝতেই পারছেন কোন সময় এই ধরনের নির্দেশ প্রশাসনের তরফ থেকে আসে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিয়ন্ত্রণ রেখায় বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান, পাল্টা জবাব ভারতীয় সেনাও দিয়েছে। আর এই পরিস্থিতিতে যে কোনো সময় একটা বড় প্রত্যাঘাত ভারত করতে পারে, ভারতের প্রস্তুতি তারা দেখেছেন এবং ভয় পেয়ে গিয়েছেন, কথার বলার অপেক্ষা রাখে না। আর এই আশঙ্কায় পিওকেতে সতর্কতা জারি করা হয়েছে, খাদ্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সব মজুদ রাখতে বলা হয়েছে, তার কারণ ভয়। এদিকে চাপের মুখে 2 ভারতীয় কৃষককে ছেড়ে দিতে বাধ্য হলো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে অনন্তপুরে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে কাজ করার সময় 2 কৃষক ফিলিপ সোরেন এবং অবিনাশ টুডুকে তুলে নিয়ে যায় বিজিবি। বিষয়টি নিয়ে বিএসএফ এবং বিজিবি তরফ থেকে ফ্ল্যাগ মিটিং করা হয়। এরপরেই 2 ভারতীয়কে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার পর থেকেই সীমান্তে বাড়তি নজরদারি চালানো হচ্ছে বলে বিএসএফ এর তরফ থেকে জানানো হয়েছে। এখন বর্তমানে তারা বিজিবিতে জমা আছে। এবার এই রাজ্যের কিছু খবর আপনাদের সামনে তুলে ধরবো। তৃণমূল কংগ্রেস কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটা উত্তর দিনাজপুরের জয়হাট গ্রামের, জয়হাট গ্রাম পঞ্চায়েতের সোনাডাঙ্গি এলাকা। সেখানে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বাড়ির কাছে একটি খালে পাওয়া গিয়েছে সুব্রত দেবনাথের রক্তাক্ত দেহ। রাতে খাওয়ার পর বাড়ি থেকে বের হন ওই যুবক। পরদিন সকালে খালের পাশে উদ্ধার হয় ক্ষতবিক্ষত তার দেহ। রাজনৈতিক প্রতিহিংসা নাকি অন্য কোনো কারণ খতিয়ে দেখছে এই টাহার থানার পুলিশ। আমার সহকর্মী রূপক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। রূপক, এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে এই ঘটনার কি কারণ ইত্যাদি, তার পরিবারের লোকজনই বা কি বলছেন, একটু ডিটেল বলো প্লিজ। দেখো, প্রাথমিকভাবে যেমনটা তদন্তকারীরা মনে করছেন, ওই ব্যক্তি একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন। সেই পাশাপাশি তিনি কন্ট্রাক্টরের হয়ে কাজ করতেন। সুতরাং সেই ক্ষেত্রে কোনো লেনদেন সংক্রান্ত ঘটনা কিন্তু এর পেছনে জড়িত থাকতে পারে। অন্যদিকে কিন্তু রাজনৈতিক কারণ সেটাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু এই জয়হাট অঞ্চল মোশাররফ হোসেন, ইটাহারের বিধায়ক এবং তৃণমূলের দাপুটে নেতা মোশাররফ হোসেনের এলাকা। এবং যেমনটা জানা যাচ্ছে, এই ব্যক্তি আগে তিনি বিজেপি করতেন এবং পরবর্তীতে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং সক্রিয় কর্মী ছিলেন তৃণমূল কংগ্রেসের। সুতরাং এই ক্ষেত্রে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেই বিষয়টিও কিন্তু তদন্তকারীরা উড়িয়ে দিচ্ছেন না। তবে সবটা মিলিয়ে কিন্তু এলাকায় একটা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, যেহেতু প্রত্যক্ষদর্শীরা বলছেন যে উলঙ্গ অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে এবং ক্ষতবিক্ষত, অর্থাৎ ধারালো কোনো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার তার শরীরে আঘাত করা হয়েছে, এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন। পুলিশ ইতিমধ্যে কিন্তু মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের এই মর্গে কিন্তু পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এদিকে শামসেরগঞ্জে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেপ্তার আরো এক। নুরুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো বেঙ্গল এসটিএফ। ফারাক্কা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। জাফরাবাদে বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় আগেই 4 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে আরো একটা প্রশ্ন এই আবহে অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে দীঘায় জগন্নাথ দেবের ওই মন্দির, ওই কালচারাল রাস্তা,
উদ্বোধন হওয়ার পর দিলীপ ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কি? আসলে এই প্রশ্নের উত্তর আমরাও খোঁজার চেষ্টা করেছি। টিভি9 বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যের এই প্রশ্নে দিলীপ ঘোষ অকপট টিভি9 বাংলা স্টুডিওয়। দলকে শিক্ষা দিতে তিনি তৃণমূলে কেন যাবেন? দল ছাড়লে তিনি রাজনীতিও ছেড়ে দেবেন। দিলীপ ঘোষের মান তৃণমূলের থেকে অনেক ওপরে, এমনটা দিলীপ ঘোষের মন্তব্য। আপনার স্বাভিমানে লাগলে আপনি দলকে শিক্ষা দিতে তৃণমূলে যেতে পারেন? তৃণমূল কেন যাবো? দলকে শিক্ষা দেওয়ার অনেক জায়গা আছে। আর দলকে শিক্ষা দেবোই বা কেন? দলটা ছেড়ে দেবো। আর দল ছাড়বো না, রাজনীতি ছেড়ে দেবো। মানে সেই অর্থে কেন যাবো? টিএমসি খুব ভালো জায়গা নাকি? না, খুব ভালো লোকেরা থাকে ওখানে। যারা এটা বলে তারা খুব উঁচা কথা বলে। দিলীপ ঘোষের স্ট্যান্ডার্ড টিএমসির চেয়ে অনেক উপরে। দিলীপ ঘোষ একটা পার্টি খাড়া করেছে, তারা চামচাগিরি করে পেট পোষে না ওখানে গিয়ে। বহু মানুষ বহুভাবে বলেছেন সমাজে কাজ করার জন্য। আমার এটাই মিশন। তো পার্টি আমাকে সুযোগ দিয়েছে, টিকিট দিয়েছে, এমএলএ বানিয়েছে, এমপি বানিয়েছে, নেতা বানিয়েছে, আর কি দেবে? তো এর পার্টির প্রতি আমার কোনো ক্ষোভ নেই। যতদিন পার্টির প্রয়োজন হবে আমি রাজনীতি করব, আমার কোনো প্রয়োজন নেই। এদিকে ফের অর্জুনের নিশানা দিলীপ ঘোষ। শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দিলীপ ঘোষ। বারিক বিশ্বাস ঘনিষ্ঠ জিয়ারুল হককে সঙ্গে নিয়ে ঘুরছেন। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বারিক বিশ্বাস জিয়ারুল হককে নিয়ে দীঘা জগন্নাথ মন্দিরে গেছিলেন দিলীপ ঘোষ। বিস্ফোরক দাবি অর্জুন সিং এর। জিয়াউর হককে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। জিয়াউর হক হলো একজন বিজনেসম্যান, ইল্লিগাল বিজনেসম্যান। সেই বিজনেসম্যানকে নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন। উনি ডিআরএম কাছে যাচ্ছেন, উনি জুট রিসার্চ সেন্টারে যাচ্ছেন, উনি এয়ারপোর্টে অথরিটির কাছে যাচ্ছেন, উনি এইমসে চলে যাচ্ছেন। জিয়াউর হককে সামনে রেখে উনি ব্যবসা করছেন। এই জিয়াউর হক হলো দিলীপ বাবু, আর এই জিয়াউর হক হলো বারিক বিশ্বাসের ফ্রন্টম্যান। বারিক বিশ্বাস কে? বারিক বিশ্বাস স্মাগলার অফ তৃণমূল কংগ্রেসে। এই জিয়াউল হকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন শুনুন। হ্যালো, হ্যাঁ, অর্জুন সিং আপনি তো জেনেছেন নিশ্চয়ই এতক্ষণে যে অর্জুন সিং, দেখছি অর্জুন সিং অনেক করছে। হ্যাঁ, বারিক বিশ্বাসের সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। দেখুন, একটা জিনিস, আজকের দিনে যে কেউ তার নিজস্ব বাক স্বাধীনতা আছে, সে যা খুশি বলতে পারে, ঠিক আছে, কিন্তু তাকে তো প্রমাণ করতে হবে কোনো কিছু। মুখে বলে দিলেই তো হবে না। ভারতবর্ষে আইন ব্যবস্থা বলে কিছু রয়েছে। তো যেটা বলছে তাদেরকে একটাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই যে আপনারা একটা ক্লু দিন আর একটা প্রমাণ দিন, ঠিক আছে? যদি কোনো রকম কোনো কিছুর সঙ্গে জিয়াউল হক জড়িত থাকে তাহলে তার এগেনস্টে ভারতীয় আইনে যা যা ব্যবস্থা নেওয়ার সেসবগুলো নেওয়া হবে। আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের এগেনস্টে কি হবে? মাথা পেতে নেবেন তো সেগুলো? হ্যাঁ, প্রশ্ন যেটা উঠছে, এই যে আপনি দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলেন ওনার সাথে, বা বিভিন্ন প্রোগ্রামে আপনি ওনার সঙ্গে যাচ্ছেন, এইখান থেকে ওনার সঙ্গে বলতে কার সঙ্গে? দিলীপ ঘোষের সঙ্গে। হ্যাঁ, মানে এটা তো আপনি ছিলেন। আমি তো দিলীপ ঘোষের হোল হার্টেড ফ্যান। আচ্ছা, ওনার সঙ্গে 6 বছর ধরে আমি ওনার ফ্যান হয়ে, ওনার ফলোয়ার্স হয়ে রয়েছি। কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিলীপ ঘোষ তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন কিনা বা আদৌ সেই সম্ভাবনা কতটা উজ্জ্বল, এই উত্তর তার কাছ থেকে আসছে। তৃণমূলের ওয়েলকাম সেটা হতেই পারে, ইচ্ছে হলে অনেক কিছুই হতে পারে। মমতাও জানেন আমি তৃণমূলে যাব না, বলছেন দিলীপ ঘোষ। শুনুন। আপনার দলের কর্মীরা দলের পতাকা নিয়ে, আপনার দলের পতাকা নিয়ে আপনার গাড়ি আক্রমণ করছে, আপনাকে আক্রমণ করছে, গালিগালাজ করছে। অন্যদিকে তৃণমূলের কর্মীরা তারা আপনাকে ওয়েলকাম বলছে। হতেই পারে, কে এদিকে আসবে কে ওদিকে যাবে সময় কে বলতে পারে। মানে আপনি আমি যাদের সঙ্গে বন্ধুত্ব করেছি তাদেরকে কিন্তু বিজেপিতে নিয়ে এসেছি। যে আমার সঙ্গে শত্রুতা করেছে সেও বিজেপিতে এসছে। সে তো ওরা আমি নাম বলে দেবো, সে তো বলছে যে কিন্তু দিলীপ ঘোষ যায়নি। দিলীপ ঘোষের সাথে বন্ধুত্ব আছে বলে আমরা আমাদের অনুষ্ঠানে দিলীপ ঘোষকে নিয়ে এসেছি, এরপর দলে নিয়ে আসবো। আমার কোনো আপত্তি নেই। সেও ভগবানের মহাপ্রভুর ভক্ত, আমিও ভক্ত, এ তো আছেই। আর আমাদের হিন্দু দর্শন বলে যে পিণ্ডে সব ব্রহ্মাণ্ডে, সবার মধ্যে আত্মা আছেন, সবাই বন্ধু। আমরা তো জানি সবই মানে হিন্দুত্বে বলে যে সবই তার ইচ্ছে। এটা যদি আমি মানি হিন্দু পার্টি লোক হিসেবে, তার ইচ্ছেতে ভুলটা কি আছে? না না, কোনো অসুবিধা নেই। বলছি তার ইচ্ছেতে আপনি তৃণমূলেও চলে যেতে পারেন। ইচ্ছা হলে হতে পারে, কোথায় উপরে চলে যেতে পারি, তৃণমূল কি। তো আমার কর্মীরা বিশ্বাস করে, যারা বিজেপি করতে এসেছে দিলীপ ঘোষকে দেখে, তারা জানে, এটা মমতা ব্যানার্জিও জানে যে দিলীপ ঘোষ কোনোদিন টিএমসিতে যাবে না।
30 তারিখ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, তারপর দলের একাংশের নিশানায় দিলীপ ঘোষ। এবার তিনি কোন পথে হাঁটবেন? না কোনো ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর নয়, সোজা কথা, সোজাসুজি। বিতর্কের ঝড় ওঠার পর প্রথমবার দীঘা থেকে এসেই আমাদের স্টুডিওয়ে TV9 বাংলায় অমৃতাংশু ভট্টাচার্যের মুখোমুখি দিলীপ ঘোষ। পূর্ণাঙ্গ সাক্ষাৎকার আগামীকাল সন্ধে 6:55। এবার আসে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট। শহর কলকাতা একটার পর এক অগ্নিকাণ্ডের ঘটনা। এবার রুফটপ রেস্তোরাঁ বন্ধের নির্দেশ দিয়েছেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম। আর পরদিনই কলকাতা পুরসভা অ্যাকশনে নেমে গিয়েছে। পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁয় পুরসভার আধিকারিকরা গিয়ে পৌঁছন। তারা খতিয়ে দেখছেন সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ অন্যান্য বন্দোবস্ত কতটা কি রকম পরিস্থিতিতে রয়েছে। মেয়রের নির্দেশ, তারপরেই তড়িঘড়ি পুরসভার সেই নির্দেশিকা পালনের তোড়জোড়ের ছবি নজরে আসছে। এবং এই নির্দেশিকা পালনের তোড়জোড় কতদিন জারি থাকে সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। 24 নম্বর পার্ক স্ট্রিটের একটি রুফটপ রেস্তোরাঁতে, এবং সেক্ষেত্রে যেটা মেয়র বা পুরসভার তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, বেআইনিভাবে শহরের বুকে যে সমস্ত রেস্তোরাঁ চলছে সেগুলোকে যাতে ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া হয়। আর সেই পদক্ষেপই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রেস্তোরাঁতে আমরা রয়েছি 24 নম্বর, এখানে কিন্তু দেখো ইতিমধ্যেই 1 তারিখে যে নোটিশ দেওয়া হয়েছিল সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে স্টপ অপারেশন অ্যান্ড ডেমোলিশ আনঅথরাইজড স্ট্রাকচারস অ্যান্ড ইমিডিয়েটলি, অর্থাৎ এখানকার যে বেআইনি অংশটুকু রয়েছে সেটা যাতে সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয় এবং এই রেস্তোরাঁ যাতে বন্ধ করা হয় সেই নোটিশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছিল। এবং তারপরেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই একদিকে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যারা আধিকারিকরা রয়েছেন, এমনকি তারা গ্যাস কাটার থেকে শুরু করে পুরসভার কর্মীদের সঙ্গে নিয়ে এসছেন, যারা গ্যাস কাটার থেকে শুরু করে এই রেস্তোরাঁর যে বেআইনি অংশ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলার জন্য যাবতীয় যা সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব কিছুই কিন্তু তারা নিয়ে ইতিমধ্যেই পৌঁছে গেছেন। এবং ভেঙে ফেলার যে কাজ সেই কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা রেড পিটিশন ফাইল করে দিয়েছি আর আমরা এটাকে মানডে মুভ করছি। দ্যাট ইজ ইট, অ্যাবসলিউটলি। ক্যালকাটা হাইকোর্ট, উই আর মুভিং অন মানডে, দ্যাটস অল উই ক্যান সে। আপনাদের সমস্ত রকম লাইসেন্স ছিল এখানকার? ওটা নিয়ে কিচ্ছু বলতে পারবো না, যা বলবো আমরা কোর্টের সামনে বলবো, কোর্টের সামনে গিয়ে বিচার চাই। উইল অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। We have filed the petition. নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। রুফটপগুলো খোলা থাকবে যাতে মানুষ যদি কোনোদিন ধরুন নিচে আগুন লাগলো সেগুলোকে খুলে ফেলতে হবে, না সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে না। ছাদ সবার অকুপাই করা, ছাদ হচ্ছে সবার, নোটিফিকেশন করে দিয়েছি, এখন সব বন্ধ হয়ে যাবে। আমি পুলিশ কমিশনারকে রিকোয়েস্ট করেছি যে আপনি একটা ওসিদের কাছ থেকে একটা লিস্ট নিয়ে আপনি আমাকে দিন যে কোথায় কোথায় আছে, তাহলে আমরা নোটিশগুলো সার্ভ করে দেবো। বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। রোহিঙ্গা বসাবে গোটা কলকাতায়, একটাও আপনি ভারতীয় হকার পাবেন না। এই মেয়র আর তার সাঙ্গপাঙ্গরা নিউ মার্কেট থেকে শুরু করে গোটা কলকাতায় সব রোহিঙ্গাদের ডালা বসিয়ে দিয়েছে রাস্তায়। এরা হকার উচ্ছেদ করে হিন্দুদের আর বসায় সব রোহিঙ্গাদের নিয়েছে। এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধের সিদ্ধান্ত কলকাতা পুরসভার। বিপাকে পড়েছেন রুফটপ রেস্তোরাঁর মালিকরা। পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা এবং লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছেন, তাহলে এভাবে কেন বন্ধের নির্দেশ তারা প্রশ্ন তুলছেন। কলকাতায় এখনো হুক্কাবার বন্ধ করতে পারেনি পুরসভা, কোর্টেও ধাক্কা খেয়েছে। রেস্তোরাঁর মালিকরাও কি এবার পুরসভার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটবেন? অন্তত ইঙ্গিত তেমনই। মেয়র সাহেব বলেছেন, তো ইতিমধ্যে আমাদের কাছে এখনো কোনো এসে কিছু পৌঁছায়নি। তো যদি আসে তো ডেফিনেটলি আমরা দেখব কি ওটা করা যায়। মোটামুটি আমরা সমস্ত কিছুই মেনে চলছি। যদি আরও কিছু স্টেপস আমাদের দেয় ফায়ার থেকে তো ডেফিনেটলি আমরা সেটা করব আগে। তো এইগুলো আমাদের রয়েছেই, সুতরাং আমাদের অনেক বড় ওপেন এয়ারও আছে। সুতরাং যদি ভিতরে আমরা স্মোক অ্যালাউ করি না, প্রপারলি দেখে সমস্ত কিছু দেখে, যদি সমস্ত কিছু জায়গাগুলো ভালো করে দেখে এবং যা যা নিয়মকানুন যদি সেগুলো পারফেক্ট থাকে, তাহলে যে সমস্ত জায়গাগুলো সবই কিছু রয়েছে তাদের চালাতে দেওয়া হোক। এবং আশা করছি এইভাবে দেখবেন মেয়র সাহেব।
অন্যদিকে মালদায় বহিষ্কৃত তৃণমূল টাউন সভাপতির অফিসে বুলডোজার চলল। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে রেলের তরফ থেকে এই বুলডোজার চালানো হয়েছে। বহিষ্কৃত তৃণমূল নেতা, যার নাম নরেন্দ্রনাথ তিওয়ারি, তার অফিসে এই ঘটনা ঘটল। দুলাল সরকার খুনে অন্যতম অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারি, তিনি এখন জেলে রয়েছেন। রেলের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস করার অভিযোগ আগেই ছিল, আর সেই অভিযোগের ভিত্তিতে বুলডোজার চলল পার্টি অফিসে। সেই ছবি দেখছেন এক্সক্লুসিভলি টিভি 9 বাংলার পর্দায়। ক্যাম্প ছিল, অফিস, হ্যাঁ অফিস ছিল, মানে তৃণমূলের অফিস ছিল। তৃণমূলের প্রথমে হচ্ছে কংগ্রেসে ছিল, তারপরে হচ্ছে টিএমসিতে এসেছিল। হ্যাঁ, এটা তৃণমূলের ওয়ার্ড অফিসে ছিল। হ্যাঁ, ওয়ার্ড অফিস ছিল, বংশ পরম্পরায় ওরা হচ্ছে ওরা তৃণমূলের কি তৃণমূলের ওয়ার্ড অফিস ছিল তো এটা। হ্যাঁ হ্যাঁ, বাড়ি ঘর না দিয়ে আপনি ভাঙবেন কি করে? সব এত সবাই আছে এখানে, সব বউ বাচ্চা আছে সবার, ওরা যাবে কোথায় আপনি বলুন না? সব বাড়ি ঘরও ভেঙে দিচ্ছে। বাড়ি ঘর কেন ভাঙবে? ওরা থাকা উচিত। এখন তো এটাই দেখতে পাচ্ছি আমরা। কি ভেঙেছে এটা বলতে? এই যে নন্দুদার ক্যাম্পটা আছে, আর কিছু অফিসটা, তৃণমূলের ওয়ার্ড অফিসটা। আমি বলতে পারবো না তৃণমূল না কংগ্রেস, আমি জানি না। পরিত্যক্ত জায়গা যেখানে যেখানে আছে সেখানে করেছে, কিন্তু যেখানে গরিব মানুষের আছে, যেখানে আমাদের গরিব মানুষরা এইখানটায় হচ্ছে দোকান করে খাচ্ছে, গরিব মানুষরা বসবাস করছে, আমাদের বক্তব্য পরিষ্কার যে কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, এদের ভোটেই সরকার নির্বাচিত হয়েছে। এদের কারো বাড়ি এখন অবধি উচ্ছেদ করতে আমরা দিইনি। পুলিশ যদি আসে পুলিশকে বাধা দেবেন? আমরা বাধা দেবো। আমরা গরিব মানুষের স্বার্থে, আমাদের পার্টি আছে মা-মাটি মানুষের সরকার, মা-মাটি মানুষের পার্টি। আমরা গরিব মানুষের স্বার্থে, গরিব মানুষের জন্য আমরা বলবো না যে রেলের জায়গায় রেল উচ্ছেদ করবে না। আমাদের বক্তব্য একটা যে এরা কেউ মঙ্গল গ্রহ থেকে আসেনি, এদের সরকারের উচিত যে এদের বিকল্প ব্যবস্থা করে দেওয়া, বিকল্প ব্যবস্থা করে দিয়ে তারপরে যেখানে যেটা করার সেটা করতে পারে। আমরা তো আপত্তি করবো না। আমরা তো রেল প্রশাসনকে বিগত দিনেও সহযোগিতা করেছি, স্টেশনে সহযোগিতা করেছি, সমস্ত জায়গায় সহযোগিতা করেছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।